স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রোপোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ। ট্রোপোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ। তা আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব, ক্রমশ উপরের দিকে যত যাব, অর্থাৎ উচ্চতা যত বৃদ্ধি পাবে তাপমাত্রা তত হ্রাস পায়। এবং এই হ্রাস পাওয়ার যে নিয়মটা তাকে বলা হয় ল্যাপসেট, স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের নিয়ম। সেটা কিরকম করে না, প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তত তাপমাত্রা কমবে। এবং এই হিসেবেই দেখো একই অক্ষাংশে অবস্থিত, যেমন আমাদের দার্জিলিং আর শিলিগুড়ি একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু উচ্চতার পার্থক্য। দার্জিলিং এর উচ্চতা অনেক বেশি, সে কারণে দার্জিলিং এ এরকম যদি ল্যাপসেট ধরে দেখি যে 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে থাকে, সেই হিসেবে দেখি দার্জিলিং এর যেহেতু উচ্চতা তাতে করে তাপমাত্রা অনেক কম, কিন্তু শিলিগুড়ির উচ্চতা কম বলে শিলিগুড়িতে তাপমাত্রা অনেক বেশি। তাহলে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। এটা হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক নিয়ম বা ল্যাপসেট। এবং সেটা কেন হয় একটু জেনে নেওয়া দরকার, যে উচ্চতা বাড়লে কেন তাপমাত্রাটা কমছে। না, ভূপৃষ্ঠ প্রথমে সূর্যের তাপ পায় এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, তারপরে বিকিরণ পদ্ধতি, পরিবহন, পরিচালনা এই পদ্ধতিতে তো পরপর স্তরগুলো উত্তপ্ত হয়। যেমন ধরো বিকিরণের যে প্রভাব সেটা ভূপৃষ্ঠে বেশি, পরে স্তরগুলোতে তার প্রভাব কম, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর বেশি উত্তপ্ত হয় এবং তারপরে স্তরগুলো উত্তাপ কম থাকে। তাহলে উচ্চতা যত বাড়ছে তত তাপমাত্রা কিন্তু কমছে। আবার দেখো উচ্চতা যত বাড়তে থাকে তত বায়ুমণ্ডলে যে ধুলো, বালি, জলীয় বাষ্প, যে বিভিন্ন উপাদান যেগুলো থাকে তাদের পরিমাণও কমতে থাকে, এবং কমতে থাকে বলে তার তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতাও কম হয়। ফলে তাহলে উচ্চতা বাড়লে যেহেতু এই উপাদানগুলোর অস্তিত্বও কমে যায়, সেই জন্য তাপও কমে যায়। তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতাটা কমে। আবার অনেক উঁচু আকাশে বায়ুর চাপও কম, ফলে বায়ু হালকা, বায়ু পাতলা, ফলে দ্রুত তাপ বিকিরণ করে বায়ু শীতল হয়ে যায়। তাহলে এই কারণগুলোর জন্য আমরা এই স্বাভাবিক হ্রাসের নিয়মটা আমরা পেয়েছি, যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে, উচ্চতা কমলে উষ্ণতা কমে। এটাকেই বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। মানে উত্তাপ হ্রাসের যে বিপরীত নিয়ম, বিপরীত অবস্থা আমরা লক্ষ্য করি, তাকেই বলে বৈপরীত্য উত্তাপ। যেটা কিন্তু একদম স্বল্প সময়ে কোনো জায়গায় সবসময় যে দেখা যায় এরমটা নয়। এটা কোথায় আমরা দেখি? এটা আমাদের দেখতে হবে যে পার্বত্য অঞ্চলে শীতকালে, বিশেষ করে পরিষ্কার আকাশ থাকলে, মেঘমুক্ত রাত্রিতে আমরা এই অবস্থাটা দেখতে পাই। কি দেখতে পাই না, এই যে ধরো দুটো ঢাল দেখানো হয়েছে, এটা উপত্যকা আর এই উঁচুটা হচ্ছে পর্বতের উপরিভাগ। দেখছি যে শীতল বায়ু নেমে আসছে দুই দিক থেকে। এটা আমরা জানি যে শীতল বাতাস মানে ভারী, ঘন, হ্যাঁ ঠান্ডা, সেটা সবসময় চাইবে তলার দিকে নেমে আসতে। আর গরম বাতাস ঊর্ধ্বগামী হয়, হালকা প্রসারিত হয়ে যায়। তাহলে যখন দেখি রাত্রিবেলা শীতকালে দেখছি কি না, পাহাড়ের ঢাল বেয়ে ঠান্ডা ভারী বাতাস তলার দিকে নেমে এসে উপত্যকাটা দখল করে নেয়। তাহলে নিচে আমরা কি দেখছি তখন না, ঠান্ডা বাতাস। আর নিচের যে উষ্ণ বাতাস ছিল সে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে পাহাড়ের ওপরে থাকে। তাহলে ওপরে আমরা উষ্ণ বাতাস দেখছি, আবার তলায় ঠান্ডা বাতাস দেখছি। এটা স্বাভাবিক নিয়মের উল্টো দিক, ব্যতিক্রমী অবস্থা, তাই তো? তাহলে আমরা এখানে কি দেখছি যে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ছে, উচ্চতা কমলে উষ্ণতা কমছে। এই হলো বৈপরীত্য উত্তাপ, এই হলো বৈপরীত্য উত্তাপ। তাহলে এটা কখন হয় না, এটা শীতকালে, বিশেষ করে আকাশ যদি পরিষ্কার থাকে পার্বত্য অঞ্চলে এই অবস্থাটা আমরা দেখতে পাই। আরো কিছু কিছু জায়গায় বৈপরীত্য উত্তাপ দেখতে পাই। যেমন ধরো কখনো কখনো মহাদেশের অংশে ভূপৃষ্ঠ খুব দ্রুত শীতকালে ঠান্ডা হয়ে যায়, কিন্তু তার উপরের স্তরের হাওয়া তখনও কিন্তু গরম থাকে। যেমন ধরো যেগুলো
কলকারখানাযুক্ত অঞ্চল, শিল্পাঞ্চল যেগুলো, সেখানে বাতাসের মধ্যে তো প্রচুর ধুলোবালি কণা থাকে, সেগুলো কিন্তু তাপটা অ্যাবজর্ব করে রাখে। ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে গেলেও উপরের স্তর তখনও ঠান্ডা হয় না। তার মানে কি না, তলায় ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর তখন ঠান্ডা, কিন্তু উপরে গরম। তাহলে এটাও বৈপরীত্য উত্তাপের একটা উদাহরণ। আবার দেখো, আরো আমরা দেখতে পাই, ধরো শীতল বাতাস, উষ্ণ বাতাস, দুটো আলাদা ধরনের, মানে একটা ঠান্ডা শীতল আর একটা হচ্ছে উষ্ণ হালকা বাতাস, দুটো বিপরীত দিক থেকে আসছে দুটো বাতাস দিয়ে একসাথে যখন মিলিত হচ্ছে, তখন আমরা কি দেখছি, সেটাকে ফ্রন্ট লাইন বলে। যে মিলিত হওয়ার যেখানে মিলিত হয় সেটাকে বলে ফ্রন্ট লাইন। সেখানে আমরা কি দেখছি না, যেহেতু গরম বাতাস, সে বাতাস শীতল বাতাসের ওপরে, আর ঠান্ডা বাতাস যেহেতু ভারী সে তলায়। ফলে এখানে আমরা কি দেখলাম, যে তলায় ঠান্ডা কিন্তু ওপরে গরম বাতাস। এবং এরকম জায়গাগুলোতে এই মিলন যে ঘটছে দুটো বাতাসে, সেই সকল জায়গাতে কুয়াশা, ফগি ওয়েদার এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, তাহলে বিভিন্ন জায়গায় এরকম উদাহরণ রয়েছে। এগুলো কিন্তু স্থায়ী নয়, সব জায়গায় সবসময় দেখা যায় এরকমটা নয়। বৈপরীত্য উত্তাপ কখনো কখনো কোনো কোনো অঞ্চলে এরকম করে দেখা যায়। এবং আরেকটা উদাহরণ তোমরা জেনে রাখো, যে আমরা যে বেড়াতে যাই, বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাই পার্বত্য অঞ্চলে, সেখানে ধরো দার্জিলিং, ধরো শিলিগুড়ি, ধরো সিমলা, ধরো নৈনিতাল, এগুলোতে যে পর্যটন কেন্দ্রগুলো, এগুলো কিন্তু পাহাড়ের ওপরে হয়েছে। কারণ ওপরটা তুলনামূলকভাবে গরম, আর তলাটা কিন্তু উপত্যকার অংশ কিন্তু ঠান্ডা। সেই জন্য পর্যটন কেন্দ্রগুলো পাহাড়ের ওপরে গড়ে উঠেছে। এই হলো বৈপরীত্য উত্তাপ, অর্থাৎ উত্তাপ হ্রাসের যে স্বাভাবিক নিয়ম, উচ্চতা বাড়লে উষ্ণতা কমে আর উচ্চতা কমলে উষ্ণতা বাড়ে, তার ব্যতিক্রম যখন আমরা দেখি, আচ্ছা উচ্চতার সাথে উষ্ণতা বাড়ছে, উচ্চতা কমলে উষ্ণতা কমছে, সেটাই হচ্ছে বৈপরীত্য উত্তাপ। স্টুডেন্টস, এবারে একেবারে শেষ কোশ্চেনটা আলোচনা করছি, যেটা হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে নিয়ন্ত্রক হিসেবে স্থলভাগ জলভাগের গুরুত্ব এবং নগরায়ন ও শিল্পায়নের গুরুত্ব। আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে নিয়ন্ত্রকগুলো পেয়েছি, তার মধ্যে রয়েছে অক্ষাংশের পার্থক্য, উচ্চতার পার্থক্য, তার মধ্যে রয়েছে সমুদ্র স্রোত, সমুদ্র সান্নিধ্য, বায়ু প্রবাহ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এইসব বিষয়গুলো রয়েছে, মেঘাচ্ছন্নতা, হ্যাঁ, নগরায়ন শিল্পায়ন রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা একটু বলে নি তোমাদের, সেটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশের পার্থক্যে কিন্তু উষ্ণতার পার্থক্য হয়। কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী তার অ্যাক্সিসকে, তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে হেলে রেখেছে। সে কারণে কিন্তু সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য হয় এবং দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়। তাহলে অক্ষাংশের পার্থক্যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে, সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য হচ্ছে। এবং সে কারণেই আমরা অলরেডি আগে এগুলো জেনে হয়েছি যে পৃথিবীতে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এই তাপমণ্ডলগুলোর সৃষ্টি হয়েছে। কিরকম করে না, পৃথিবীর যে নিম্ন অক্ষাংশ, যেটাকে আমরা বলছি 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ, এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে তাপ বেশি এবং উষ্ণমণ্ডল হয়েছে। এবং পরপর নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে আমরা যাচ্ছি, তত লম্ব রশ্মি আর পড়ছে না, তির্যক রশ্মিতে পড়ছে বলে নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল তৈরি হচ্ছে। এবং এরই সাথে আমরা দেখছি যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে। যেখানে দিন রাত্রি সমান সমান আছে, সেখানে উষ্ণতা বেশি। যেখানে দিন বড় রাত্রি ছোট, বা দিনের পরিসর অনেক বেশি কিন্তু রাত্রির পরিসর কম, সেখানে আস্তে আস্তে করে তাপমাত্রার পার্থক্য হচ্ছে। ফলে অক্ষাংশের পার্থক্য তাপমাত্রার পার্থক্য ঘটাতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। উচ্চতার পার্থক্য তো তাপমাত্রা ঘটায়, তোমরা এর আগেও জেনেছো যে উচ্চতা বেশি হলে তাপমাত্রা কমে যায়, উচ্চতা কম হলে তাপমাত্রা বেড়ে যায়। এখন আসলে যে দুটো বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে, সেটা হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন। আমাদের পৃথিবীতে রয়েছে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, অর্থাৎ জলভাগ অনেক বেশি রয়েছে। কিন্তু আমরা জানি যে স্থলভাগ যত তাড়াতাড়ি উত্তপ্ত হয়,
জলভাগ তত তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না, কিংবা স্থলভাগ যত দ্রুত শীতল হয়ে যায় জলভাগ তত দ্রুত শীতল হতে পারে না। আমাদের প্রচুর মহাসাগর রয়েছে, হ্যাঁ, সেখানে আমরা মহাদেশকেও পাচ্ছি। ধরো গ্রীষ্মকালে দেখছি মহাদেশগুলো যত দ্রুত উত্তপ্ত হচ্ছে এবং যত দ্রুত ঠান্ডা হচ্ছে, মহাসাগরগুলো তত দ্রুত উত্তপ্ত হতে পারছে না, তত ঠান্ডা হতে পারছে না। আবার দেখছি যে এক সূর্যরশ্মি দ্বারা জলভাগ যত উষ্ণ হচ্ছে, কিন্তু স্থলভাগ তার কিন্তু বেশি উষ্ণ হচ্ছে। এগুলো কিন্তু আমরা স্থলভাগ আর জলভাগের ক্ষেত্রে এগুলো আমরা লক্ষ্য করছি। আরো কিছু জিনিস তোমাদের জেনে নেওয়া দরকার, যেমন ধরো জল এবং স্থল এই দুটোর যে গঠনগত প্রক্রিয়া, গঠনগত উপাদানগুলো আমরা দেখি। জল হচ্ছে তরল পদার্থ, তরল, কিন্তু স্থলভাগ হচ্ছে কম্প্যাক্ট। তার যে উপাদানগুলো দিয়ে তৈরি সেগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, ফলে কিন্তু তাপ গ্রহণ এবং তাপ বর্জনের ক্ষমতা কিন্তু আলাদা হয়ে যায়। যেমন জলের উত্তাপ যে পরিচলন পদ্ধতিতে আমরা দেখি যে ওপর থেকে একদম নিচ অব্দি গভীরে চলে যেতে পারে, কিন্তু স্থলের উত্তাপ পরিচলন পদ্ধতিতে চলাচল করে না, উপরিভাগেই সঞ্চিত থাকে। আবার জলভাগের তুলনায় স্থলভাগ থেকে যে সূর্যরশ্মি কম বিচ্ছুরিত হয়, ফলে স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয়। আবার স্থলভাগ হচ্ছে অস্বচ্ছ, কিন্তু জল স্বচ্ছ, ফলে কি হয়, সূর্যরশ্মি জলের অত্যন্ত গভীর অবধি, প্রায় ধরো 200 মিটার পর্যন্ত চলে যেতে পারে। এই কারণে আমরা দেখি যে জলজ উদ্ভিদ প্রাণী সেগুলো জলের ওই গভীর পর্যন্ত সূর্যরশ্মি যায় বলে কিন্তু বেঁচে থাকতে পারে। ফলে এখানে আমরা দেখছি জলভাগ আর স্থলভাগের পার্থক্য কিভাবে তাপমাত্রার পার্থক্য ঘটাচ্ছে। আরো কিছু উদাহরণ তোমাদের দিই, যে স্থলভাগ যেহেতু দ্রুত গরম হয় এবং দ্রুত ঠান্ডা হয়, আমরা শীত গ্রীষ্মের ক্ষেত্রে দেখি, দিনে রাতের ক্ষেত্রে দেখি যে উষ্ণতার খুব পার্থক্য হয়ে যায়। দিনে খুব দ্রুত উত্তপ্ত হয় বলে অনেক বেশি গরম হয়, কিন্তু রাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বলে তাপমাত্রা কমে যায়। অর্থাৎ দিনে রাতের মধ্যে তাপমাত্রা পার্থক্যটাও আমরা বেশি লক্ষ্য করি। তেমনি করে শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে তাপমাত্রা পার্থক্যটাও বেশি লক্ষ্য করি। এবং এই ধরনের পার্থক্য, অর্থাৎ দিনে রাতে বা শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য যেখানে বেশি হয়, সেই জায়গাগুলোকে আমরা বলি চরম জলবায়ুর অঞ্চল। আবার যেখানে এই পার্থক্যটা কম হয়, যেমন ধরো উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা দেখি, সমুদ্র কাছাকাছি যেখানে আছে, জলভাগ যেখানে কাছাকাছি আছে, সেখানে আমরা দেখি এই ধরনের নয়। সেখানে গরমটাও খুব বেশি বোধ হয় না, ঠান্ডাটাও খুব বেশি বোধ হয় না, অর্থাৎ সমভাবাপন্ন জলবায়ু। বিশেষ করে ধরো আমাদের এই উপকূলবর্তী যে জায়গাগুলো, দীঘা, তারপর ধরো চেন্নাই, মুম্বাই, এই গোয়া, এই যে জায়গাগুলো, এখানে আমরা দেখছি উপকূলবর্তী অঞ্চল। ফলে দিনে রাতে 24 ঘন্টায় সমুদ্রবায়ু এবং স্থলবায়ু প্রবাহিত হচ্ছে। সে কারণে এখানে অনেক শীতের উষ্ণতাটাও কম এবং গরমের উত্তাপটাও এখানে কম। এই জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু আমরা বলছি। আর ধরো যেটা বললাম চরম জলবায়ু, যেটা অর্থাৎ সমুদ্র থেকে অনেক দূরে মহাদেশের মধ্যে, যেখানে দিনের তাপমাত্রা অনেক বেশি আবার রাতের তাপমাত্রা অনেকটা কমে যায়, যেমন দিল্লি, কানপুর, এই জায়গাগুলোকে আমরা চরম জলবায়ুর অঞ্চল আমরা বলতে পারি। তাহলে আমরা এখন এটা আসতে পারি যে স্থলভাগ এবং জলভাগের কিছু পার্থক্য, গঠনগত কিছু পার্থক্য আছে বলেই উষ্ণতার তারতম্য হয়। বোঝা গেল নিশ্চয়ই। নেক্সটটাতে চলে আসবো নগরায়ন এবং শিল্পায়ন। আমরা যে যুগে বাস করছি সেখানে দেখছি যে সমস্ত গ্রামগুলো শহর এবং নগরে সব আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে বেশ কিছু জায়গায়, এবং শিল্পাঞ্চলও গড়ে উঠছে। হ্যাঁ, তাতে কি হয়েছে না, যখন গ্রাম থেকে নগর তৈরি হচ্ছে তখন গাছপালা কেটে সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে, ফলে উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে, ফলে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার দেখো নগরে যানবাহন প্রচুর চলাচল করছে, ফলে সেই যানবাহন থেকে নির্গত ধোঁয়া সেগুলো বাতাসের মধ্যে মিশছে, যেটা তাপ বাড়াতে সাহায্য করছে।
আবার দেখছি আমি কি যে শহরে প্রচুর পাকা বাড়ি আছে, সেই বাড়িগুলো থেকে তাপ বিকিরণ করে সেই বায়ুমণ্ডলে সে তাপটা মিশছে, ফলে সেখানে উত্তাপ বাড়াচ্ছে। প্রচুর নগর মানেই তার জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, ফলে প্রচুর মানুষ বাস করছে বলে সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রচুর নির্গত হচ্ছে। তাহলে এদিকে নগরায়ন হচ্ছে, প্রচুর মানুষ সেখানে বাস করছে, প্রচুর যানবাহন চলাচল করছে, সমস্ত বিষয় থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাতাসের মধ্যে উত্তাপ বাড়ছে। আবার কলকারখানা যেগুলো হচ্ছে তার থেকে নির্গত ছাই, ধুলো, তাপ সেগুলো বাতাসের মধ্যে মিশছে। যেমন আমাদের পাশাপাশি কলকাতা শিল্পাঞ্চল রয়েছে, দুর্গাপুর শিল্পাঞ্চল রয়েছে, বেঙ্গালুরু শিল্পাঞ্চল ওখানে রয়েছে, বোম্বাই শিল্পাঞ্চল রয়েছে, বোম্বে কোনো, আহমেদাবাদ, গুজরাট শিল্পাঞ্চল রয়েছে। এগুলো থেকে আমরা কি দেখছি, এই শিল্পাঞ্চলগুলো ঠিক তার পাশাপাশি যে অঞ্চল তার থেকে কিন্তু উষ্ণতা অনেক বেশি। পাশাপাশি যেগুলোতে কলকারখানা নেই, যেগুলোতে স্বাভাবিক গাছপালাগুলো রয়েছে, যেখানে যানবাহন চলাচল অত বেশি নেই, হ্যাঁ, যেখানে অত বড় বড় বিল্ডিং অট্টালিকা নাই, সেখানে কিন্তু তাপমাত্রা তুলনামূলকভাবে কম। তাহলে যেখানে নগর গড়ে উঠেছে, যেখানে লোক সংখ্যা অনেক বেশি, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, যেখানে গাছপালা সব কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, সেই জায়গাগুলোতে কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে তাপটা অনেক বেশি অন্য পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায়। তাহলে নগরায়ন এবং শিল্পায়ন বায়ুমণ্ডলের তাপের তারতম্য ঘটায়। বোঝা গেল? দুটো আলোচনা করলাম, একটা হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বন্টন কিভাবে তাপের তারতম্য ঘটাচ্ছে, আর নগরায়ন এবং শিল্পায়ন কিভাবে তাপের তারতম্য ঘটাচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে। ঠিক আছে, এগুলো আলোচনা করলাম। তোমরা এখন তো ক্লাস হচ্ছে না, ফলে বই ভালো করে পড়াশোনা করবে, বই দেখবে, যার যে বই আছে দেখবে, দেখে পড়বে, পড়ে উত্তরগুলো রেডি করবে। আর একটা কথা, যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা বা এগুলো ছাড়াও যদি কোশ্চেন কিছু থাকে, তোমরা সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে তোমরা তো কাজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে সেগুলো উত্তর দিতে পারবো। যেহেতু তোমাদের কাছে পৌঁছানো যাচ্ছে না এখন, ওই মেসেজ ছাড়া উপায় নেই, মেসেজ করবে, মেসেজে তোমাদের উত্তর দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনগুলো মন দিয়ে এই ভিডিওটা শুনবে, শুনে উত্তরগুলো রেডি করবে, রেডি করে স্কুল খুললে সেগুলো আমাদেরকে দেখাবে, এবং তার মাঝে যদি কোনো কোশ্চেন অ্যারেঞ্জ করে সেগুলো আবার তোমরা মেসেজ করে পাঠাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। ঠিক আছে।